আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল সলিউশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে বরিশাল। যেহেতু সবসময় সিটি ট্যুর করি, এই কারণে সিটি ট্যুর দেখালাম না। তারপরে একটু শর্টভাবে বলে দিচ্ছি। আমি প্রথমে মিরপুর থেকে নীলক্ষেতে চলে গিয়েছি। নীলক্ষেতের যে রোডটা আর কি, মোড়টা, সেই মোড় থেকে হাতের ডান পাশে সোজা চলে গিয়েছি। তারপরে কিন্তু হানিফ ফ্লাইওভার চলে গিয়েছে। এরপর তো সোজা হানিফ ফ্লাইওভার থেকে মাওয়ায় চলে এসেছি এবং মাওয়া থেকে আমি পদ্মা সেতুতে এখন চলে যাচ্ছি আর কি বরিশালের দিকে। তো এই জন্য একটু স্কিপ করলাম, আজকে সিটি ট্যুরটা আপনাদেরকে দেখালাম না, যেহেতু রেগুলার সিটি ট্যুর করি এই জন্য। তো আমি বাইক লেনে চলে যাচ্ছি। বাইক লেনে গিয়ে এখন বরিশালের মানে পদ্মা সেতু পার হব, তারপরে আর কি বরিশাল ভাঙা হয়ে বরিশালে চলে যাব। তো চলুন আমরা এখন ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অল সলিউশন বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন এনেবল করে রাখবেন এবং রেগুলার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন বাইক লেনে চলে যাচ্ছি এবং বাইক লেনে গিয়ে আমরা এখন পদ্মা সেতুর ভিতরে উঠব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যারো দিয়ে দিয়েছে, মোটরসাইকেল লেন দিয়ে দিয়েছে, সেখান থেকে কিন্তু আমরা অ্যারো ফলো করে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, হাইওয়ে রোডে চলার পূর্বে আপনাদেরকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে স্পিড লিমিটে রাখতে হবে। স্পিড যদি বেশি হয়ে যায় তখন কিন্তু অনেক সময় কিন্তু মামলা খেতেও পারেন, কারণ ওখানে পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে। তো যে জন্য আসলে স্পিড লিমিট রেখে তারপর চালাতে হবে। যেমন যদি টু ওয়ে লেন থাকে, দুই পাশেই যদি গাড়ি চলাচল করে, সেক্ষেত্রে আপনাদেরকে ওখানের স্পিড লিমিট মেনে তারপর চলতে হবে। পদ্মা সেতুতে উঠে যাব। পদ্মা সেতু উঠে গিয়ে আপনাদের সাথে পদ্মা সেতুটা দেখাবো এবং পদ্মা সেতু আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। পদ্মা সেতু কিন্তু বাংলাদেশে হওয়ার পর থেকে বেশ উপকারী হয়, যারা বরিশালবাসী আছেন তাদের জন্য বেশ উপকারী হয়। যে জন্য আমরা এখন পদ্মা সেতু থেকে যাচ্ছি। এটাকে কিন্তু পাটুরিয়া হয়ে যাওয়া লাগতো, যেটা অনেক প্যারাদায়ক ছিল, অনেক ঘোরা লাগতো। ওখানে রোডঘাট অত ভালো না, এখন রোড কিন্তু অনেক ভালো। তো দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি পদ্মা সেতু হয়ে, মানে পদ্মা সেতুর লিংক রোডে হয়ে পদ্মা সেতুতে ঢুকে যাচ্ছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে পদ্মা সেতুর টোল দিব। পদ্মা সেতুর টোল দেওয়ার পরে আমরা পদ্মা সেতুর মধ্যে চলে যাব। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা লোক টোল দিয়ে দিয়েছে, এখন আমার পালা আর কি। টাকাটা এখন রেডি নেই, পকেট থেকে বের করে তারপর দিতে হবে। জানি না বাইক থেকে নামতে হবে কিনা, যাই হোক আমি এখন টোলটি দিয়ে দিচ্ছি। পদ্মা সেতুর টোল হচ্ছে গিয়ে 100 টাকা। দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে 100 টাকা টোল বাইকের জন্য। তো আমরা টোল দিব। এখন টোল দিয়ে দেওয়ার পরে আমরা এখন সুন্দরভাবে চলে যাব আর কি। দেখতে পাচ্ছেন টোল দেওয়ার পরে আমরা এখন রওনা দিয়েছি। এখন আমরা পদ্মা সেতুর মধ্যে উঠে যাব। আসলে পদ্মা সেতু দেখার অনেকেরই ইচ্ছা ছিল, যে জন্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পদ্মা সেতু দেখে আপনাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যাটমসফিয়ার, খুবই সুন্দর গ্রিনারি একটি সিনারিও আমরা দেখতে পাচ্ছি এবং সেই সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা পদ্মা সেতুতে উঠে যাব। এখন আমরা পদ্মা সেতু হয়ে যাব। তবে আজকে আমি একটা জিনিস শুনেছি, সেটা হচ্ছে গিয়ে ভিডিওটি যখন করছি সেটা হচ্ছে কি আজকে 15 তারিখ সেপ্টেম্বর মাসের। তো 15 তারিখে যেটা হয়েছে আমি শুনলাম, সেটা হচ্ছে গিয়ে ভাঙা রোডের একদম লাস্ট প্রান্তে, যেটা দিয়ে বরিশাল সড়কে উঠে যাওয়া লাগে, ওখানে শ্রমিকরা আন্দোলন করছে। কেন আন্দোলন করছে? সেটা হচ্ছে গিয়ে ভাঙার যে সাব রেজিস্ট্রি অফিস, সেটা দূরে সরিয়ে নিয়ে আরো 7 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে। তো সেই প্রতিবাদে তারা আন্দোলন করছে। জানি না ওখান থেকে আমি মেইন রোড হয়ে উঠে যেতে পারবো কিনা, তবে ট্রাই করব। এখন বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে, আর্মি মোতায়েন করা হয়েছে। আশা করি এই আন্দোলন অচিরেই শেষ হয়ে যাবে, কারণ খুব সিম্পল আন্দোলন এটা। আর শ্রমিকদের বোঝা উচিত ওখান থেকে হাইওয়ে রোড মানুষ চলাচল করে, তাদের ঝামেলা না করে সুন্দরভাবে এক সাইডে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ বা তাদের যে চাওয়া পাওয়া সেটা জানানো ছিল। এই রকমের হাইওয়ে রোড আটকিয়ে থাকলে কিন্তু সেটা কিন্তু মানুষেরই ভোগান্তি, মানুষের সমস্যা, সেটা তাদের বোঝা উচিত। যদিও পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ কিন্তু যদি কঠোর অবস্থানে চলে যায় তাহলে কিন্তু এমনিতেই ওরা সরে যাবে আর কি, শ্রমিকরা। যাই হোক, সেটা ব্যাপার না। আমি যদি ওখান থেকে নাও যেতে পারি, ভিতরের পাশের গ্রামের রোড আছে, ওখান থেকে চলে যাব। আমি এখন পদ্মা সেতুতে উঠে গিয়েছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন পদ্মা সেতুটা কতটা সুন্দর লাগছে, অনেক নিট অ্যান্ড ক্লিন পদ্মা সেতুটা। এবং আমি এই পাশ লেন ধরে চলে যাচ্ছি, সার্ভিস লেন এটাকে বলে, লেনটা ধরে চলে যাচ্ছি। আজকে আমি পদ্মা সেতুর সম্পূর্ণ ভিউ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে যে বিষয়টি আমি খেয়াল করেছি, আজকে কিন্তু রোদ মোটামুটি আছে, কিন্তু অতটাও রোদ নেই, মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। কিছুটা মেঘ আছে, কিছুটা রোদ আছে, কিন্তু বেশি মেঘ নেই, যেটা খুব প্লাস পয়েন্ট। কারণ বেশি মেঘ হলে কিন্তু বৃষ্টি নেমে যাবে এবং আমি খুবই সমস্যার মধ্যে পড়বো। যেহেতু রেইনকোট আনিনি, রেইনকোট কেনার মতো সময়ও ছিল না, যে জন্য আমি রেইনকোট নিতে পারিনি। যাই হোক, পদ্মা সেতু পার হয়ে আমি চলে যাচ্ছি 60 স্পিড মেনটেন করে। যে রুলস দিয়েছি সেই রুলস ব্রেক করব না, যেভাবে রুলস সেভাবে করে কিন্তু আমি যাচ্ছি। এর আগে আমি যেটা বলেছি, নীলক্ষেত হয়ে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে তারপরে কিন্তু মাওয়া ক্রস করে এখন পদ্মা সেতু উঠে গিয়েছে। মাওয়ার শেষ প্রান্ত পর্যন্ত আমি দেখাইনি, যেহেতু এটা সবাই দেখায়, যে জন্য আমি আজকে ভিডিওটি শুরু করছি পদ্মা সেতু থেকে।
ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আশেপাশের যে ভিউটা বেশ সুন্দরই লাগছে। যাই হোক, এখন যাচ্ছি আর কি সোজাভাবে, সোজা স্ট্রেট চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর নদী, দেখতে পাচ্ছেন পদ্মা নদী আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমি সোজাভাবে এখন চলে যাচ্ছি। হোন্ডা এডিভি নিয়ে কিন্তু আমি এই জার্নিটা করেছি, এত ভালো লেগেছে আপনারা আসলে বিশ্বাস করবেন, এত ভালো লেগেছে হোন্ডা এডিভি নিয়ে যে আমি এত লং একটা ট্যুর করছি, এবং সামনে আরো লং ট্যুর করব, কুয়াকাটায় যাব, তারপরে কক্সবাজার যাব। এই হোন্ডা এডিভি নিয়ে আমি বেশ আরামের সাথে যেতে পারছি, মানে কোনো ব্যাক পেইন নেই, কোনো আলাদা কোনো ঝামেলা নেই, কোনো সাসপেনশনের কোনো ঝামেলা নেই। খুব আরামের সাথে এই বাইকটি এত সুন্দরভাবে খেলে, যে জন্য চালাতে খুব আরাম লাগে আর কি, খুব সুন্দরভাবে আমি যেতে পারছি। দেখতে পাচ্ছেন ভিডিও করছে, ছবি করছে মানুষ পদ্মা সেতুতে দাঁড়িয়ে বাইক থামিয়ে। তো আমি সেই ভিডিওর মধ্যে যাচ্ছি না। আমার এখন যে লক্ষ্য সেটা হচ্ছে খুব দ্রুত বরিশালে পৌঁছানো, কারণ বরিশালে আমার একটা পার্সোনাল কাজও আছে। তো যে জন্য আমার এখন বরিশালে খুব দ্রুতভাবে চলে যেতে হবে, কোনো ব্রেক দিতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন আমি চলে যাচ্ছি আমার হোন্ডা এডিভি নিয়ে। খুবই অসাধারণ লাগছে, পদ্মা সেতুর ভিউটা খুবই অসাধারণ লাগছে, আশেপাশের মানুষ ভিডিও করছে। তো বরিশালের যেটা বলেছি, বরিশালের কিন্তু মিষ্টি খুবই সুস্বাদু। আপনারা যারা আসবেন বরিশালে মিষ্টি খেয়ে যাবেন। বরিশালে শশী মিষ্টি আছে, তারপর গরু নদীর মিষ্টি আছে। তো এই দুইটাই মিষ্টি মূলত বেশি ভালো লাগে আমার কাছে। তারপরে নিতাইয়ের মিষ্টি আছে, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। বরিশালে মিষ্টি হচ্ছে গিয়ে পিস হিসেবে সেল করে, তো যারা আসবেন কেজি হিসাবে এরা সেল করে না, পিস হিসেবে আপনারা এসে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা সুন্দরভাবে চলে যাচ্ছি পদ্মা সেতু পার হয়ে বরিশালের ভাঙার উদ্দেশ্যে চলে যাব। তবে বরিশালের ভাঙার উদ্দেশ্যে মেইন রোডে চলে যেতে পারবো কিনা, মানে মেইন হাইওয়ে রোডে বরিশালের চলে যেতে পারবো কিনা সেটা আমি জানি না, কারণ ওখানে আমি জানি যে বর্তমানে আন্দোলন চলছে, মানে ছোটোখাটো একটা আন্দোলন চলছে, শ্রমিক আন্দোলন। ওটা খুব একটা স্থায়ী হবে না সেটা আমি জানি। যাই হোক, যদি না যেতে পারি পাশের যে গ্রাম আছে ওই গ্রামের ভিতর থেকে বরিশালের হাইওয়ে রোডে উঠে যাবো আর কি। এটাই হচ্ছে কি আজকে প্ল্যান, অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন আকাশ মোটামুটি আবার একটু ক্লাউডি মনে হচ্ছে। অ্যাটমসফিয়ারটা আমি মনে করি দুর্দান্ত, আমার কাছে এত সুন্দর লাগছে ভিউয়ার্স, যেটা মানে কল্পনাতীত, অনেক ভালো লাগছে। চলে যাচ্ছি পদ্মা সেতু হয়ে ভাঙার উদ্দেশ্যে, ভাঙা থেকে বরিশালের উদ্দেশ্যে চলে যাব। তো দেখা যাক কি হয় না হয়, আমি এই ভিডিওতে শেয়ার করব। তবে বরিশালের হাইওয়ে রোড আজকে আপনাদেরকে দেখাবো না, কারণ বরিশালের হাইওয়ে রোড তো আপনাদেরকে সবাই দেখায় ভিডিওতে। আপনারা বিভিন্ন ঢাকা টু বরিশাল লিখে সার্চ দিলে আপনারা ইজিলি পাবেন। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পদ্মা সেতু এবং ভাঙা থেকে বরিশালের যে রোডটা সেটাই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব সেটা, এবং এরপরে আমি ভিডিওটা ইন করব। এটাই হচ্ছে গিয়ে আজকের এই ভিডিও। আজকে আমি ঢাকা টু বরিশাল ফুল দেখাবো না, কারণ অনেক ভিডিও আছে, যে জন্য ঢাকা টু বরিশাল ফুল দেখাবো না। এরপর যদি ঢাকা থেকে কুয়াকাটায় যাই তখন আপনাদেরকে এন্টায়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যাচ্ছি ভিউয়ার্স, আজকে আমি চিন্তা করেছি যে সম্পূর্ণ পদ্মা সেতুটা আপনাদের সাথে শেয়ার করব। হোন্ডা এডিভি নিয়ে কিছুটা বলে রাখি যে এই যে লং ট্যুর করছি এতে আমার কোনো ব্যাক পেইন হয়েছে কিনা, না। এ পর্যন্ত আমি অনেক লং ট্যুর করেছি, মানে অনেক দীর্ঘ রাইড করেছি এই বাইকটি দিয়ে, আসলে কোনো ব্যাক পেইন অনুভূত হয়নি। খুবই অসাধারণ লেগেছে, খুবই অসাধারণ লেগেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এ পর্যন্ত আমি অনেক বাইক চালিয়েছি, কিন্তু বাইক চালালেও এটার মতো এত শান্তি কোনো বাইকে পাইনি। এটা হচ্ছে কি এডিভি বাইক, যেটা আসলে বানানোই হয় লং ট্যুরের জন্য। আমি পদ্মা সেতুতে কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, এবং আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম সাইড লেন মেনটেন করে যাচ্ছি, বরিশালের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পদ্মা সেতু আজকে মোটামুটি রোদ মেঘের খেলা চলছে, যদিও এখন পর্যন্ত বৃষ্টির দেখা পাইনি, যেটা আমার জন্য অবশ্যই ব্লেসিং। বৃষ্টি যদি এখন হয় তাহলে কিন্তু একদম সম্পূর্ণ ভিজে যাবো, যখন রেইনকোট আমার কাছে নেই। তো যে জন্য আসলে এখন কিন্তু পদ্মা সেতুতে বৃষ্টি হলে আমি একদম, আমার কিছু করাই থাকবে না, কারণ এখানে যে আমি সাইডে দাঁড়াবো সেটারও কোনো অপশন নেই। সুতরাং দোয়া করবেন আপনারা সবাই যেন বৃষ্টি না আসে আর কি। বৃষ্টি আসলে যাতে বরিশালের দিকে আসে বা এমন কোথাও আসে যেখানে আমি দাঁড়াতে পারি আর কি। যাই হোক, দেখতে পাচ্ছি অ্যাটমসফিয়ারটা খুবই অসাধারণ লাগছে। পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি নিচের দিকে, এবং এরপরে আমি ভাঙা হয়ে বরিশালের দিকে চলে যাব। তো ভাঙার আপনারা সবাই জানেন যে ভাঙা এক্সপ্রেস রোডে 80 স্পিড করে আপনারা যাবেন, কারণ এর নিচে স্পিডে চালালে তাহলে যে সমস্যাটা হবে, পিছনে কিন্তু অনেক জোরে বাস চলে, সেই বাসগুলো আপনাদের ক্ষয়ক্ষতি করতে পারে, যেমন মেরে দিতে পারে। তো অবশ্যই যে স্পিড লেখা আছে ওই স্পিড অনুযায়ী যাবেন, এবং পদ্মা সেতুতে বাইক চালালে 60-এর স্পিডের বেশি চালানোর প্রয়োজন নেই, কারণ সেতুতে অবশ্যই বেশি স্পিডে আপনারা যাবেন না, তাহলে অসুবিধা হতে পারে। দেখতেই পাচ্ছেন আমরা পদ্মা সেতু থেকে নেমে এখন ভাঙা রোডে চলে গিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছেন অনেকে রিকোয়েস্ট করছেন যে বরিশাল থেকে আপনার অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে কিনা সেটা একটু জানাতে বলছেন।
এটা রিকোয়েস্ট করছেন যাতে করে আমি শেয়ার করি। আমি বরিশাল থেকে আসলে আমার কুয়াকাটা যাওয়ার একটা প্ল্যান ছিল প্রথমে, কিন্তু এখন সেই প্ল্যানটি নেই, কারণ আমি বরিশাল যাচ্ছি একটা নিজস্ব ব্যক্তিগত কাজে। তো এই কাজটা শেষ করে আমি ঢাকায় চলে আসবো। তো পরবর্তীতে কোনো ফ্রি টাইম থাকলে বা পরবর্তীতে কোনো ভিডিও সেভাবে করতে পারলে আমি ঢাকা থেকে বরিশালে একটি ঢাকা থেকে কুয়াকাটার জন্য একটি লং ট্যুর দিব। আশা করি যে সেই পর্যন্ত আপনারা আমার জন্য ওয়েট করবেন, এবং সেটা খুব দেরি হবে না, খুব অল্প টাইমের মধ্যেই আমি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে একটি লং ট্যুর দিব। সেই ভিডিও দেখারও আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি সুন্দরভাবে। যেতে যেতে আমি কিছু ইউটিউবের টিপস আপনাদের সাথে শেয়ার করে রাখছি, যাতে করে যারা ইউটিউবিং করবেন, যারা ফেসবুকে ভিডিও করবেন, তাদের জন্য উপকার হয়। তো ফেসবুকে যারা ভিডিও করতে চান তারা অবশ্যই রেগুলার ভিডিও দিতে হবে, এবং ভিডিও অবশ্যই ভালো রেজুলেশনে ভিডিও করে দিতে হবে, তাহলে কিন্তু ভিউ ভালো আসবে, এবং আপনাদের যে কন্টেন্টটার হেডলাইনটা খুবই আকর্ষণীয় হতে হবে, যাতে করে মানুষ ক্লিক করে ওই ভিডিওটা দেখে, যাতে ক্লিক করে। ইউটিউবে যারা ভিডিও আপলোড করতে চাচ্ছেন তাদেরকে আমি বলছি, ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে রেগুলার হতে হবে, এটাও রেগুলার হতে হবে ফেসবুকের মতো, এবং রেগুলার হলে আপনার ভিউ ভালো আসবে, সেই সাথে চ্যানেলের সাবস্ক্রাইব আসতে থাকবে, লাইক আসতে থাকবে, কমেন্ট আসতে থাকবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মেনটেন করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ইউটিউবে যে ভিডিও আপলোড করব, সেখানে ভিডিও আপলোড করলে আমরা প্রপার টাইটেল অথবা হেডলাইনটা আমরা কিভাবে জোগাড় করব? ভিউয়ার্স, এটার কিন্তু খুব সুন্দর একটা অ্যান্সার আমি এখন দিয়ে দিচ্ছি। ইউটিউবের টাইটেল যদি আপনারা ভালো টাইটেল চান, সেক্ষেত্রে গুগলে সার্চ করবেন বেস্ট টাইটেল ফর ইউটিউব জেনারেটর, এটা লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইট থেকে প্রথম যে ওয়েবসাইটটা, সেখানে আপনার যে নর্মাল যে একটি থিঙ্ক করে রেখেছেন যে এই হেডলাইনটা হবে, সেই হেডলাইনটা আপনারা ওখানে দিয়ে রাখবেন। তারপরে যে ওটার একটা কিওয়ার্ড, শর্ট একটা কিওয়ার্ড দিয়ে রাখবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে রাখছি, যেমন আমি ঢাকা থেকে বরিশালে বাইক নিয়ে যাচ্ছি, তাহলে এটার হেডলাইন কি হতে পারে? ঢাকা টু বরিশাল মোটো ব্লগ উইথ মাই হোন্ডা এডিভি, এরকমের মনে করেন আমি একটা নর্মাল একটি কনসেপ্ট দিয়ে আমার ভিডিওটি ছাড়তে চাই। তো এটার বেস্ট একটা টাইটেল আমার দরকার। তো সেক্ষেত্রে আমি যেটা বলেছি সেটা তো করবেন, এরপরে ওই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে আমি যে কথাটা বলেছি ঢাকা টু বরিশাল মোটো ব্লগ উইথ মাই হোন্ডা এডিভি 160, এটা ওখানে জাস্ট লিখে বসিয়ে দিবেন। এরপরে কিওয়ার্ড দিবেন হচ্ছে কি হোন্ডা এডিভি 160, তারপর আপনি সার্চ দিবেন, দেখবেন যে অনেক সুন্দর কনসেপ্টের কিছু হেডলাইন চলে এসেছে। এই কনসেপ্টের হেডলাইনগুলো যেটা আপনার পছন্দ হবে, এখানে 3-4টা দেখবেন যে খুব সুন্দর সুন্দর কনসেপ্টের, যেটা মানুষ সার্চ করে, ওইটা আপনার যেটা পছন্দ হবে ওটা কপি করে জাস্ট আপনার টাইটেলে বসিয়ে দিবেন। এই তো গেল টাইটেল। তারপরে অনেকের প্রশ্ন করেন যে টাইটেল তো পেয়ে গেলাম, আমি আপনার কথা মতো আমি ভালো একটি টাইটেল পেয়ে গেলাম, কিন্তু এখন ডেসক্রিপশন আমি কীভাবে পাবো? এটাও কিন্তু খুব সোজা। এটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে বেস্ট ডেসক্রিপশন ফর ইউটিউব, এটা লিখে সার্চ করবেন, তারপর টাইটেলটা বসিয়ে দিবেন যেটা আপনারা পেলেন আগের ওয়েবসাইট থেকে, ওইটা কপি করে এখানে বসিয়ে তারপর সার্চ দিবেন, দেখবেন যে ডেসক্রিপশন পেয়ে যাবেন, অনেকগুলো ডেসক্রিপশন পেয়ে যাবেন। যেটা আপনার পছন্দ হবে কপি করে সুন্দর ডেসক্রিপশনে বসিয়ে দিবেন। ঠিক আছে, এই তো গেল ডেসক্রিপশন এবং টাইটেল। এরপরে আমরা আসি যে থাম্বনেল কীভাবে পাবেন। থাম্বনেল অবশ্যই ভিউয়ার্স ক্যানভা একটা ওয়েবসাইট আছে, এই ক্যানভা ওয়েবসাইট থেকে আপনারা ইচ্ছা করলেই খুব সুন্দর বিভিন্নভাবে অনেক ডিজাইন করে আপনারা থাম্বনেল বানিয়ে নিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কোনো অসুবিধাই হবে না। ক্যানভা থেকে কিন্তু খুব সুন্দরভাবে থাম্বনেল জেনারেট করতে পারবেন। তো জেনারেট করে যেটা করবেন, সিম্পলি ডাউনলোড করে রেখে দিবেন, তারপরে কিন্তু এটা আপনার ভিডিও ইউজ করবেন। ঠিক আছে, এই তো গেল থাম্বনেল। এবারে আসবো আমি যে যখন আপনারা কিওয়ার্ড চাবেন, কিওয়ার্ডগুলো কীভাবে পাবেন? কিওয়ার্ডও সেম ভিউয়ার্স, আপনারা গুগলে গিয়ে লিখবেন বেস্ট কিওয়ার্ড ফর ইউটিউব, এটা লিখে তারপরে বা বেস্ট ট্যাগ ফর ইউটিউব, বেস্ট ট্যাগ লিখবেন, কিওয়ার্ড না, বেস্ট ট্যাগ ফর ইউটিউব লিখবেন, তাহলে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসবে। সেখান থেকে প্রথম ওয়েবসাইট যেটা সেটা আপনারা ঢুকবেন, এবং ঢুকে তারপরে আপনার যে হেডলাইন যেটা প্রথমেই আপনি জেনারেট করে নিয়েছেন সেটা কপি করে পেস্ট করে দিবেন, তারপরে সার্চ দিবেন, দেখবেন যে অনেকগুলো র্যাঙ্ক কিওয়ার্ড চলে আসবে বা র্যাঙ্ক ট্যাগ চলে আসবে, সেগুলো কপি করে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এই তো হয়ে গেল সম্পূর্ণ কাজ। এরপরে আপনার ভিডিওটা আপলোড হতে থাকবে, এরপরে আপনার যা যা দরকার তারপরে নেক্সট করে তারপরে আপনি সাবমিট করে দেবেন, দেখবেন যে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হবে। এবং আমি তো বলেই দিলাম, এরপরে রেগুলারভাবে প্রতিদিন 10 থেকে 12টা পর্যন্ত আপনারা শর্টস আপলোড করবেন ইউটিউবে, তাহলে কিন্তু শর্টসে প্রচুর ভিউ পাবেন, ওখান থেকে সাবস্ক্রাইব পাবেন, এবং সেই সাথে টাইমও কিন্তু ফিল আপ হয়ে যাবে আপনার, যা টাইম ইউটিউব থেকে চায়, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার চায় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম চায়, এগুলো কিন্তু সবই পেয়ে যাবেন। যেভাবে আমি বলেছি 10 থেকে 12টা পার ডে আপনি শর্টস আপলোড করবেন, এবং যেটা বললাম ডেইলি লং
ভিডিও একটা করে আপলোড করবেন। সেটা আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে করে আপনারা আপলোড করবেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা খুব দ্রুত সময়ের মধ্যে র্যাঙ্ক হয়ে যাবে, সাবস্ক্রাইব গেইন করতে থাকবেন, এবং শুধু সেটাই না, আপনার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মনিটাইজেশনও পেয়ে যাবেন। এরপর আপনারা আমি যেভাবে বলছি রেগুলার ভিডিও দেবেন, দেখবেন যে ইনকাম হতে থাকবে। তো আশা করছি ভিউয়ার্স ইউটিউব নিয়ে মোটামুটি একটি ব্রিফ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। আমি চাই যে আমার যে ভিউয়ার্সরা যারা ইউটিউবে কাজ করতে চান বা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান, ইনকাম করতে চান, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো এরপরে যদি আপনারা মনিটাইজেশন পেয়ে যান, তখন 45 দিনের মধ্যে একটি চিঠি পাবেন। চিঠিতে আপনাদেরকে একটি কোড দেওয়া হবে, সেই কোডটি বসিয়ে তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন, এবং ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে নিলেই কিন্তু আপনাদের খুব সহজেই ইনকাম হওয়া শুরু হবে। ঠিক আছে, মানে $100 হলেই মাসের 23 তারিখে আপনারা অটোমেটিক উইথড্র পাবেন। উইথড্র পেলেই আপনাদের দেখবেন যে ব্যাংকে চলে আসবে টাকাটা। সর্বোচ্চ 3 দিন লাগে, এর বেশি দিন লাগে না। ডাচ বাংলা ব্যাংকে অ্যাড করতে পারেন বা যে কোনো বেসরকারি ব্যাংকে অ্যাড করতে পারেন, খুব সহজেই আপনাদের টাকাটা পেয়ে যাবেন। আশা করছি বুঝাতে পেরেছি। যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যাই হোক, আমি বাইক তো চালাচ্ছি, সেই সাথে সাথে আপনাদের জন্য কিছুটা টিপস দিয়ে রাখছি, যাতে করে যারা ইউটিউবে আসতে চাচ্ছেন বা ফেসবুকে রেগুলার ভিডিও দিয়ে ইনকাম করতে চাচ্ছেন, তাদের অনেক উপকার হবে এই ভিডিওটি। একটু পরে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। অনেকের রেনকোটের প্রয়োজন, তো রেনকোট কোথা থেকে কিনবেন বা কোন রেনকোটটা কিনলে ভালো হবে সেই বিষয়টি আমার কাছে জানতে চাচ্ছেন। তো চলতি পথে আপনাদের সাথে সেই বিষয়টি নিয়েও আলোচনা করে নিই, কারণ যেহেতু লং ডিস্টেন্স, তো আমি এই কথাগুলো শেষ করে নিই আর কি, এটা ভালো হবে। তো রেনকোট হচ্ছে গিয়ে, যদি আপনারা কেনেন অবশ্যই মটোওলফের রেনকোট কিনবেন। তো যদিও এই রেনকোটের দাম অনেক বেশি, কিন্তু বেশি হলে হবে কি আপনার গায়ে কিন্তু পানি ঢুকবে না। নর্মাল রেনকোট কিনলে হবে কি আপনার প্যান্টের পাশ থেকে পানি ঢুকবে বা বুকের পকেট থেকে পানি ঢুকবে, তো অনেক ঝামেলা হবে। তো শুধু টাকা নষ্ট না করে একবারে যদি আপনারা 3500 টাকা মটোওলফের একটি রেনকোট কিনতে পারেন, সেটা আপনাদের জন্য সেফ হবে। তো রেনকোট অবশ্যই একটু দামি দেখে কিনতে হবে, আর কম দামি রেনকোট অবশ্যই আপনারা কিনবেন না। কম দামি রেনকোট কেনা আর টাকা পানিতে ফেলে দেওয়া একই কথা, কারণ বৃষ্টি যখন পড়বে আপনারা বাইকে থাকবেন, তখন পানি কিন্তু ওটা কন্টিনিউয়াস পড়তে থাকবে, ওই নর্মাল রেনকোট ওই পানিটা আটকাতে পারবে না আর কি। মটোওলফের রেনকোট কিনবেন, তাহলে দীর্ঘদিন লং লাস্টিং এটা ইউজ করতে পারবেন। 3500 টাকার মটোওলফের এই যে রেনকোটগুলো, এটার দাম বিভিন্ন কালার হয়ে থাকে। আপনারা যে সাদা কালার পাওয়া যায় বা সবুজ কালার পাওয়া যায়, টিয়া টাইপের কালার পাওয়া যায়, যেটা আপনার পছন্দ সেটাই আপনারা কিনতে পারবেন। কোথা থেকে কিনবেন? অবশ্যই বাইকের যে অ্যাক্সেসরিজ শোরুম আছে ওখান থেকে কিনবেন। বিশেষ করে মিরপুর 10-এর মোটর ট্রাভেলার একটা শোরুম আছে, ওদের কাছ থেকে কিনবেন। একদম অথেন্টিক জিনিস, অরিজিনাল জিনিস পাবেন, এবং দামও রিজনেবলভাবে তারা রাখে, খুব একটা বেশি তারা রাখে না। আশা করি বুঝাতে পেরেছি। যারা রেনকোট কিনবেন মটোওলফের রেনকোট কিনবেন। তো ভিউয়ার্স, এবারে আমরা বরিশাল সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিতে চাই। তো চলুন আমরা একটু বরিশাল সম্পর্কে জেনে আসি। ভিউয়ার্স, বরিশাল অঞ্চল সুপ্রাচীনকালে বাংলা নামে পরিচিত ছিল। এই অঞ্চলটি প্রাচীন বঙ্গ জনজাতির প্রধান আবাসস্থল ছিল। চন্দ্র রাজবংশের বঙ্গরাজ্যের এই অঞ্চলটি জয় করার পর এটি চন্দ্রদ্বীপ নামে পরিচিত হয়। বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তি থেকে জানা যায়, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর শাল গাছ থেকেই বরিশাল নামের উৎপত্তি। আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল, প্রবাদটি উল্লেখ্য। আবার কেউ কেউ দাবি করেন যে পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায়, গিরদে বন্দরে গ্রেট বন্দর ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিসল্ট বলতো। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো আকারে বড় বড় ছিল বলে বরিসল্ট বলা হতো। পরবর্তীতে এই শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে। বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেটি প্রতিষ্ঠার লক্ষ্যে 1997 সালে রেগুলেশন 7 অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। 1801 সালের 1 মে স্যার জন শোর এ জেলার সদর দপ্তর অবস্থানে বরিশাল শহরে স্থানান্তরিত করেন। পরবর্তীতে বরিশাল নামেই এই জেলা পরিচিত পায়। 1929 সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়। যে 4টি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত হয়, তারই একটি এই বরিশাল। এটি কলকাতা থেকে প্রায় 180 মাইল পূর্বে অবস্থিত ছিল। সে সময় জেলার আয়তন ছিল 4666 বর্গমাইল।
যা বর্তমান মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল। 1874 সালের 17 সেপ্টেম্বর প্রকাশিত ক্যালকাটা গ্যাজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলা সীমানার তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর, পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা, যে গঙ্গা বা পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত বদ্বীপের নিম্নভাগে এ জেলার অবস্থান। আর এটি 21 ডিগ্রি থেকে 23 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89 ডিগ্রি থেকে 91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। সংক্ষেপে এই সীমারেখা হচ্ছে উত্তরে ফরিদপুর, পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী। এই নদী জেলাটিকে যশোর থেকে পৃথক করেছে। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা ও তার মোহনা। উত্তর থেকে দক্ষিণে এই জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 85 মাইল। আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপসহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় 60 মাইল। এর আয়তন হচ্ছে প্রায় 4300 বর্গ মাইল। এ জেলায় গ্রাম ও শহরের সংখ্যা 3312টি হবে বলে মনে করা হয়। ভূমির রাজস্ব হচ্ছে প্রায় 13,17,000 রুপি, 1,37,000 পাউন্ড এবং সব মিলিয়ে সব উৎস থেকে প্রাপ্ত মোট রাজস্বের পরিমাণ হচ্ছে 16 লাখ রুপি। স্থানীয় প্রশাসনের ব্যয় 3 লাখেরও কম। ভিউয়ার্স, এই হচ্ছে গিয়ে বরিশালের মোটামুটি ইতিহাস আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি বরিশাল নিয়ে আপনাদের প্রশ্ন থাকলে এই যে আমি একটা ইতিহাস বললাম এখান থেকে আপনারা উত্তরও পেয়ে যাবেন। ভিউয়ার্স, এবারে আমরা জানবো বরিশালের কিছু জনপ্রিয় খাবার বা যে খাবারগুলো বেশি সুস্বাদু কী কী পাওয়া যায় বরিশালে, সেই বিষয়গুলো এখন একটু জেনে আসি। চলুন, অনেকেরই ইচ্ছা থাকে যে বরিশালে যাবো, যে কী কী ওখানে টেস্ট করব, তো তাদের জন্য আমি এই স্পিচগুলো দিচ্ছি। আশা করছি আপনাদের উপকার হবে। বরিশালের খাবারের মধ্যে বিখ্যাত হলো রসগোল্লা, কাঁচাগোল্লা, রসমালাই, গুড়ের সন্দেশ এবং কালোজাম। এছাড়াও বরিশালে নাগা, সিঙ্গারা, চিকেন এবং বিভিন্ন ধরনের পিঠা ও সামুদ্রিক মাছের খাবারও। আচ্ছা, কী কী পাওয়া যায় এবারে আসুন আমরা জেনে নিই। কাঁচাগোল্লা, এটি বরিশালের একটি অন্যতম জনপ্রিয় মিষ্টি। রসগোল্লা, এটিও বরিশালের একটি বিখ্যাত মিষ্টি জাতীয় খাবার। রসমালাই, দুধের তৈরি একটি সুস্বাদু মিষ্টি যা বরিশালে খুবই জনপ্রিয়। গুড়ের সন্দেশ, গুড় দিয়ে এই সন্দেশটি তৈরি করা হয়, এটি বরিশালের অন্যতম বিশেষত্ব খাবার। কালোজাম, এটিও একটি পরিচিত মিষ্টি খাবার যা বরিশালে পাওয়া যায়। নাগা, সিঙ্গারা ও চিকেন, এছাড়া স্ট্রিট ফুড হিসাবে নাগা, সিঙ্গারা ও চিকেন খুবই জনপ্রিয়। পিঠা, বরিশালের স্থানীয় পিঠাগুলো খুবই সুস্বাদু হয় এবং এটি সেখানকার একটি ঐতিহ্যবাহী খাবার। সামুদ্রিক মাছ, বরিশাল একটি নদীমাতৃক অঞ্চল হওয়ায় এখানে বিভিন্ন ধরনের টাটকা মাছ পাওয়া যায় যা খাবার হিসাবে খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু।
ভিউয়ার্স, আশা করি বরিশাল সম্পর্কে কিছুটা আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি। যারা বরিশালে যেতে চাচ্ছেন এই আইডিয়াগুলো নিয়ে খুব সহজে ওখানে গিয়ে আপনার পছন্দের খাবার খেতে পারেন। বিশেষ করে এখানের যে মিষ্টির কথা বললাম, নিতাইয়ের মিষ্টি, তারপরে গরু নদীর মিষ্টি, এই মিষ্টিগুলো কিন্তু অসাধারণ। আমি বলবো যে খুবই অসাধারণ। আপনারা গেলে তখন বুঝতে পারবেন যে কতটা অসাধারণ। এখানের দই, গরু নদীর দই যদি আপনারা কেউ খেয়ে থাকেন, খুবই অসাধারণ। হকের মিষ্টি আছে, এগুলো কিন্তু সবই মোটামুটি ভালো। তো এখন আমি চলতি পথে আরও কিছু আলোচনা করছি আপনাদের সাথে, যাতে করে আপনাদের কিছুটা হেল্প হয়। হোন্ডা এডিবি নিয়ে এখন আলোচনা করব, যেহেতু হোন্ডা এডিবি আমি চালাচ্ছি। এটি চালিয়ে কেমন লাগছে হাইওয়ে রোডে সেটাই এখন একটু বলে দিচ্ছি। ভিউয়ার্স, হোন্ডা এডিবি অসাধারণ একটি এডিবি স্কুটার। আমি যেটা চালিয়ে যেটা বুঝতে পারছি, খুবই অসাধারণ। এটা স্টেবিলিটি বলেন, এটার কোনো ভাইব্রেশনবিহীন একটি বাইক। আরামের সাথে সাসপেনশনটা খুব ভালো, লং ট্যুর করলেও কোমর টোমর ব্যথা করে না। তো সুতরাং হোন্ডা এডিবি অসাধারণ একটি বাইক। যারা কিনতে চাচ্ছেন এই বাইকটি অবশ্যই কিনতে পারেন, তবে দামটা একটু বেশি, এটাই হচ্ছে গিয়ে একটি প্রবলেম। এটা হচ্ছে গিয়ে 157 সিসি এই বাইকটির লিকুইড কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার স্কুটার। এটার হচ্ছে গিয়ে ESP প্লাস ইঞ্জিন। সুতরাং বুঝতেই পারছেন ভিউয়ার্স, এই বাইকটি কত সুন্দরভাবে রান করতে পারে, কত এফিশিয়েন্টভাবে রান করতে পারে। এবং HSTC দেওয়া আছে। HSTC হচ্ছে গিয়ে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল। এবং এই বাইকটি কোথায় পাওয়া যাবে? এই বাইকটি হচ্ছে গিয়ে মোটরভূষণ শোরুমে আপনারা যারা যাবেন একটু ভিজিট করে আসবেন, তারা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসে। এই বাইকটির দাম ধরা হয়েছে 5,27,000 টাকা। সেটা হচ্ছে এখন নিলে, পরবর্তী লটে কিন্তু দামটা বেড়েও যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা তাদের সাথেও কন্ট্যাক্ট করে জেনে নেবেন যে পরবর্তী আপডেট প্রাইস কত। তবে এখন যদি আপনারা নেন, বর্তমান প্রাইস হচ্ছে 5,27,000 টাকা, এবং কাগজ করলে 18,000 টাকা, 2 বছরের, 10 বছরের করলে 28,000 টাকা, এবং 2 বছর করলে হচ্ছে কি 18,000 টাকা। তো এই হচ্ছে গিয়ে হোন্ডা এডিবি এর মোটামুটি একটু পরিচিতি দিলাম। অনেকে আসলে হোন্ডা এডিবি কিনতে যাচ্ছেন, কিন্তু কোথায় সেল করে বা কোথা থেকে কিনলে ভালো হবে, কোথা থেকে কিনলে আপনার অথেন্টিক জিনিসটা পাবেন, ইম্পোর্টেড জিনিসটা পাবেন, সিবিউ কন্ডিশনের জিনিসটা পাবেন, এই জন্য আমি বলে দিলাম। যেহেতু আমি নিজেও মোটরভূষণ থেকে কিনেছি, তো আমি জানি যে তাদের সার্ভিসটা কেমন। তাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে। যারা কিনতে চান মোটরভূষণ শোরুমে গিয়ে খুব সহজে এই বাইকটি কিনতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।